গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ডোজ 2.0। আজকে ক্লাস নাম্বার হচ্ছে 14। এখানে আমরা মিক্সড জিকে জিএস প্র্যাকটিস করছি। প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে রাখো। এবং আমরা নতুন একটা ফাউন্ডেশন ব্যাচ 3.0 ভার্সন লঞ্চ করেছি। এখানে একটা সুবিধা তোমাদের আলাদা করে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই ব্যাচ তোমরা যে কোনো পরীক্ষা দিতে চাইলে সেই পরীক্ষার জন্যই প্রযোজ্য। ডাব্লিউবিপি, কেপি, পিএসসি, রেল, এসএসসি সমস্ত রকম পরীক্ষার্থী যারা আছো একটা ব্যাচ নিলেই যথেষ্ট। এবং এখানে এবার নতুন করে আমরা এই ব্যাচটাকেই আর কি 4টে সেকশনে ভাগ করেছি। একটা জিকে জিএস পার্ট, একটা ম্যাথমেটিক্স, একটা রিজনিং, আর একটা হচ্ছে ইংরাজি। অর্থাৎ কেউ যদি শুধু জিকে পড়তে চাও, যে আমার ফাউন্ডেশন টোটাল লাগবে না, আমার শুধু জিকে দরকার, তাহলে তুমি এই জিকে ব্যাচটা নিলেই হবে। এর ব্যাচ থাকবে 999 প্রাইস, ব্যাচ প্রাইস 999। আচ্ছা, 999। কিন্তু ফাউন্ডেশন ব্যাচ যেটা তোমরা পাচ্ছ, এই ব্যাচের প্রাইস হচ্ছে 1800, অর্থাৎ 1800। তোমার সেকশন করে করে যদি নিতে চাও সেই ক্ষেত্রে অনেক বেশি পড়বে। টোটাল যদি প্রয়োজন হয় তুমি টোটাল ব্যাচটা নিয়ে নেবে, বা তোমার যদি শুধু ইংরাজি মনে হয় শুধু ইংরাজি নেবে, বা তোমার যদি শুধু ম্যাথ বা রিজনিং আলাদা আলাদা প্রয়োজন থাকে, সেটা তোমার নিজস্ব ইচ্ছা বা ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, তো আমরা এটা প্রথমে জানিয়ে রাখলাম। এবং আমাদের যে ক্লাসগুলো তোমরা পাচ্ছ ইউটিউবে, আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে পাবে। এবং আমাদের পেড কোর্স আমরা করাচ্ছি আমাদের নিজস্ব অ্যাপ TWS একাডেমি অ্যাপে, প্লে স্টোরে তোমরা পেয়ে যাচ্ছ। তো চলো আজকের প্রশ্ন আলোচনা শুরু করব। প্রথম একটা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে আজকের আলোচনা শুরু করছি। সম্প্রতি কে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর জেনারেল হলেন? সম্প্রতি কে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর জেনারেল হয়েছেন? উত্তর কি হবে? নলিন প্রভাত, স্বপ্ন তিওয়ারি, দলজিৎ সিং চৌধুরী, MA গণপতি। সকলে সেশনটি লাইক করো, শেয়ার করো, শেষ পর্যন্ত কানেক্ট থাকো। উত্তর হয়ে যাবে অপশন এ, নলিন প্রভাত। তিনি বর্তমান ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর জেনারেল হয়েছেন আর কি। পরবর্তী প্রশ্ন, বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় কোন দিন? ইংরেজিতে আমরা যদি বলি ওয়ার্ল্ড ট্যুরিজম ডে কবে পালিত হয়? 25শে সেপ্টেম্বর, 26শে সেপ্টেম্বর, 27শে সেপ্টেম্বর, নাকি 30শে সেপ্টেম্বর? তো সেপ্টেম্বর মাসের কোন তারিখে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়? যারা কানেক্ট আছো প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক উত্তর কোনটি হবে? অপশন সি, 27শে সেপ্টেম্বর এই দিন পালন করা হয় ওয়ার্ল্ড ট্যুরিজম ডে বা বিশ্ব পর্যটন দিবস। প্যারাডাইস রিঙ্গেট এর রচয়িতা কে? প্যারাডাইস রিগ্যান্ড আর কি, রিঙ্গেট না, প্যারাডাইস রিগ্যান্ড এর রচয়িতা হলেন কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ক্লোরিজ, শেক্সপিয়ার, বিজ্ঞানী জন মিল্টন। প্যারাডাইস রিগ্যান্ড এর রচয়িতা হলেন কবি মিল্টন। তো এটি প্রকাশিত হয়েছিল কবে? এটি একটি পোয়েম অর্থাৎ কবিতা। এটি প্রকাশিত হয়েছিল 1671, অর্থাৎ প্রচুর দিন আগে, বহু বছর আগে, মানে প্রায় 350 বছর আগের কথা। রুদ্র সঙ্গীত নামক নাটকটি কার জীবন অবলম্বনে সৃষ্ট? এটি একটি নাটক এবং এর রচয়িতাকে তোমাদের বলতে হবে, পাশাপাশি এটি কার জীবন অবলম্বনে এই নাটকটি লেখা হয়েছে। শ্যামল মিত্র, হেমন্ত মুখার্জি, পূর্ণদাস বাউল, দেবব্রত বিশ্বাস। তো এটি একটি নাটক এবং এই ধরনের প্রশ্ন পিএসসি মিসলেনিয়াসে এসছে। মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি, এবং উত্তর হবে দেবব্রত বিশ্বাস। এবং ব্রাত্য বসু হচ্ছে লেখক, নাটকটি রচয়িতা ব্রাত্য বসু। বলো, বর্তমানে এয়ার ইন্ডিয়া এর সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার, এয়ার ইন্ডিয়ার বর্তমান সিইও কে? বলতে হবে। এয়ার ইন্ডিয়ার বর্তমান সিইও হচ্ছেন
ক্যাম্বেল উইলসন বর্তমান সিইও পদে নিযুক্ত আছেন। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024 এর ভারতের র্যাঙ্ক কত? অর্থাৎ 2023-এর শেষের দিকে প্রকাশিত হয়েছিল এটি। তো বর্তমান যদি আমরা র্যাঙ্ক দেখি কত হবে, উত্তর হয়ে যাবে 111তম, এবং 125টি দেশের মধ্যে বর্তমান র্যাঙ্ক হচ্ছে 111। কোন মোগল সম্রাট অমৃতসরে স্বর্ণ মন্দির নির্মাণের জন্য জমি প্রদান করেন? বলতে পারবে? তো অমৃতসরে যে স্বর্ণ মন্দির রয়েছে সেটি নির্মাণ কাজ শুরু করেছিলেন চতুর্থ শিখ গুরু রামদাস, এবং পঞ্চম শিখ গুরু অর্জুন যেটা কমপ্লিট করেন। তো সেই যে জায়গাটা যেখানে মন্দিরটি আছে, ওই যে জমি, সেটি প্রদান করেছিলেন মুঘল সম্রাট আকবর। ঠিক আছে, সেই সময় পর্যন্ত কিন্তু সম্পর্ক ভালো ছিল মুঘলদের সঙ্গে শিখদের। তার পরবর্তীতে জাহাঙ্গীরের সময়কাল থেকে কিন্তু ঝামেলাটা শুরু হয় বা সূত্রপাত হয়। আমরা জানি যে পঞ্চম শিখ গুরু গুরু অর্জুনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন সম্রাট জাহাঙ্গীর। এবার চলতে থাকে শিখদের সঙ্গে তোমার মুঘলদের মধ্যে একটা ঝামেলা। বলো, বিক্রমাঙ্গদেব চরিত এটি কার লেখা? বিক্রমাঙ্গদেব চরিত এটি কার লেখা? বিলহন, হর্ষবর্ধন, ভারবি, বাণভট্ট? বলো, সঠিক উত্তর কি হবে? বিক্রমাঙ্গ চরিত এটি রচনা করেছেন বিলহন। হর্ষবর্ধন রচিত গ্রন্থ কি আছে? নাগানন্দ, রত্নাবলী ইত্যাদি। কৃতাজনিয়াম, ভারবির লেখা, বাণভট্টের লেখা হর্ষচরিত ইত্যাদি কিন্তু উল্লেখযোগ্য বেশ কিছু গ্রন্থ আছে। মানবদেহের মাইটোকন্ড্রিয়াবিহীন কোষটি কোনটি? মানবদেহের মাইটোকন্ড্রিয়াবিহীন কোষ হলো কোনটি? যকৃৎ কোষ, স্নায়ু কোষ, আরবিসি নাকি নানাবদিস? উত্তর হবে আরবিসি, লোহিত রক্তকণিকা। যার কারণে মাইটোকন্ড্রিয়ার নেই যেহেতু আরবিসি, সেই জন্য এটা ক্রেবস চক্র হয় না। ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিলেন? ভারত আক্রমণে মুঘল সম্রাট বাবরকে আমন্ত্রণ কে করেছিলেন? ইব্রাহিম লোদি, সিকিন্দার লোদি, দৌলত খা লোদি নাকি শের খা? উত্তর মনে রাখবে, দৌলত খা লোদি এবং বাবর। আমরা জানি যে পানিপথের যুদ্ধ, প্রথম পানিপথের যুদ্ধ, যেখানে ইব্রাহিম লোদিকে পরাস্ত করেন এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। ভারতের 50তম প্রধান বিচারপতি কে? বলো, বর্তমান কে আছেন বিচারপতি? ভারতের 50তম বিচারপতি হচ্ছেন বিচারপতি DY চন্দ্রচূড়, এবং তিনি বর্তমান চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনি, এবং তিনি হচ্ছে 50তম প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের। বলো, পিত্তরস এর পিএইচ কত হয়? পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। তো পিএইচ স্কেলের মান কত হয় অ্যাপ্রক্সিমেট? তো এর মান হয় 7.0 থেকে 7.6, মানে ঈষৎ ক্ষারীয়। ভারতের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ছিল? ভারতের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার
মূল উদ্দেশ্য কি ছিল? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটি কত সালে শুরু হয়, তার ডিউরেশনটা কি ছিল বলতে পারবে? ডিউরেশনটা কি ছিল? কত সালে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়? 1974 সালে, 1974 এটি শুরু হয়েছিল এবং এটি স্টপ হয়ে যায় 78-এ। তো এর উদ্দেশ্য ছিল দারিদ্রতা দূরীকরণ করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। দারিদ্রতা দূরীকরণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা ছিল মূল উদ্দেশ্য। তো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় একটা স্লোগান ওঠে, গরিবি ওঠাও স্লোগান, এবং যার ফলে দেখা যায় যে গরিবি হটাও অর্থাৎ গরিব দূরীকরণ করা এটা ছিল উদ্দেশ্য, কিন্তু এই কথাটা অনেক দূর পর্যন্ত যায় এবং সাধারণ মানুষ যেটাকে অন্যরকম ভাবে কিন্তু নিয়েছিল বা ওইভাবে অন্যান্যরা প্রচার প্রসার করে এবং সরকার পড়ে যায়। যার কারণে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা 4 বছর হয়েছিল, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আচ্ছা বলো, কোন ধাতুটি সর্বাধিক তাপ পরিবাহী? দেখো, তাপ এবং তড়িৎ দুটো কিন্তু আলাদা জিনিস, তাই তো? তাপ ও তড়িৎ দুটো কি সম্পূর্ণ আলাদা বিষয়, সম্পূর্ণ আলাদা রাশি। তাপ মানে কি, তুমি জল ফোটাচ্ছ, আগুন দিয়ে তাপ দিচ্ছ, এর কারণে ফুটছে। তড়িৎ মানে কি, ইলেকট্রিসিটি, ইলেকট্রিক, তাই তো? ফ্যান চলছে, বাল্ব জ্বলছে, এইগুলো। তো তাপ পরিবহন করে ধাতু, আবার কি করছে, তড়িৎ পরিবহন করছে। তো ধাতু তাপ তড়িতের সুপরিবাহী হয় নরমালি। তো সব থেকে বেশি তাপ পরিবাহী সর্বাধিক যদি আমরা দেখি, এজি মানে হচ্ছে রূপো, সিলভার, এটা কিন্তু আবার ভালো তড়িৎ পরিবাহী। সব থেকে ভালো তড়িতের পরিবাহী হচ্ছে কি, সেটাও কিন্তু সিলভার বা রূপো। আর তাপের ক্ষেত্রেও এটি একই উত্তর হবে। আচ্ছা পরবর্তী প্রশ্ন, 2030 সালে, আচ্ছা এটা আমাদের চেঞ্জ করা হয়নি সম্ভবত নাকি, আগের দিন প্রশ্ন ছিল 2026 সালে, আচ্ছা 30 সালে। এটা 30 সালে ফিফা বিশ্বকাপ কয়টি দেশে অনুষ্ঠিত হবে, এটা আমরা বহুবার বলছি ক্লাসে, কারণ এই বিশ্বকাপ রিলেটেড, ফুটবল রিলেটেড প্রশ্ন পরীক্ষা আসতে পারে। 6টি দেশে অনুষ্ঠিত হবে, মরক্কো, পর্তুগাল, স্পেন, উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে। এর মধ্যে তোমার যদি খেয়াল করো ভালো করে, মরক্কো পড়ছে আফ্রিকা মহাদেশে, আফ্রিকাতে, পর্তুগাল স্পেন তোমার ইউরোপে, আর এগুলো হচ্ছে সাউথ আমেরিকাতে। বলো, গ্রানাইট ও নিজ শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে কি সৃষ্টি হয়? ল্যাটেরাইট মাটি, রেগুর মাটি, ভুর মাটি, লাল মাটি। গ্রানাইট ও নিজ শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে কোন মাটি সৃষ্টি করে? ল্যাটেরাইট, রেগুর, ভুর, লাল মাটি। উত্তর কি হবে এখানে? উত্তর হয়ে যাবে এখানে লাল মাটি বা রেড সয়েল। রেগুর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মাটি, যেটা ল্যাটার কথার অর্থ ইট, এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসে, তো লোহার পরিমাণ বেশি থাকে ল্যাটেরাইটে। হৃৎপিণ্ডের পেশিকে কি বলা হয়? মায়োকার্ডিয়াম, পলিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, তোমার স্কেরোটিক। তো হৃৎপেশি কখনো ক্লান্ত হয় না, এর কারণ এখানে অসংখ্য মাইটোকন্ড্রিয়া আছে। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। তো মায়োকার্ডিয়াম হচ্ছে হৃৎপেশির, হৃৎপিণ্ডের পেশির নাম মায়োকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের পর্দা বা আবরণী। বলো, জল সমের একক কি?
জলসম ওয়াটার ইকুইভ্যালেন্ট, জলসমের একক হচ্ছে তোমার গ্রাম, সিজিএস একক গ্রাম। জলসম হচ্ছে জলের ভরের সঙ্গে সমান করা হয়, রিলেটেড। তো ভরের একক গ্রাম সিজিএস এ, এসআইতে হবে কিলোগ্রাম। আগুন পাখি এর লেখক কে? আগুন পাখি নামক এক কবিতা, যার লেখক কে? হাসান আজিজুল হক, জাহানারা ইমাম, দেবেশ রায়, শঙ্খ ঘোষ। তো এখানে বলো উত্তর কি হয়ে যাবে? প্রত্যেকে যারা কানেক্ট আছো সঠিক উত্তর কি হবে বলো? উত্তর হয়ে যাবে অপশন এ, হাসান আজিজুল হক। বাংলাদেশি একজন লেখক, তিনি এটি রচনা করেছেন। কংগ্রেসের প্রথম গ্রাম্য অধিবেশন ফয়েজপুর বা ফৈজপুর, যেটি কোথায়, সরি, কত সালে হয়েছিল? কত সালে এটি হয় এবং এই অধিবেশনের সভাপতি কে ছিল সেটাও কিন্তু মনে রাখতে হবে। সভাপতি কে ছিলেন? উনিশশো সালে এবং সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। এবং মনে রাখতে হবে এখানে আর একটা কথা, যে কংগ্রেসের এই যে গ্রাম্য অধিবেশন, এই অধিবেশনে প্রথম কৃষি নীতি গৃহীত হয়। প্রথম কৃষি নীতি গৃহীত হয়। প্রথম কৃষি নীতি গৃহীত হয় কোন অধিবেশনে? সেটি উত্তর হয়ে যাবে 1937 সালের কংগ্রেসের গ্রাম্য অধিবেশনে, ফয়েজপুর অধিবেশন। প্রথম জাতীয় কৃষি নীতি ঘোষিত হয় বা গৃহীত হয়। আচ্ছা, প্রত্যেকে তোমরা শুনলে যে ফাউন্ডেশন 3.0 এই ব্যাচ আমাদের লঞ্চ হয়েছে এবং ব্যাচ শুরু হচ্ছে 8ই জুন থেকে। যারা নিতে ইচ্ছুক দ্রুত নিয়ে নেবে। প্রথম 3 দিন অফার আছে, অফার শেষ হয়ে গেলে তোমার প্রাইসটাও বেড়ে যাচ্ছে, মাথায় রাখো। তো ব্যাচগুলো তোমাদের পরীক্ষা, আপকামিং সমস্ত রকম পরীক্ষার প্রস্তুতির জন্য এই ব্যাচটা করানো হচ্ছে। এছাড়াও আমাদের বেশ কিছু ব্যাচ রয়েছে, তোমার যেটা সুবিধা হয় বা যেটা তোমার প্রয়োজন সেগুলো তুমি নিতে পারো। আচ্ছা বলো, অণুজীবের সাহায্যে উৎপাদিত বায়োগ্যাসে মিথেনের পরিমাণ কত থাকে শতকরা? 50%, 70, 60, 55? মিথেনের পরিমাণ কত শতাংশ থাকে? মিথেন একটা জৈব গ্যাস, মিথেনের সংকেত CH4, এটাকে মার্শ গ্যাস বলা হয়। অনেক ধরনের কথা বা প্রসঙ্গ আমরা বলতে পারি। তো মিথেন এখানে 60% থাকে, 60% মিথেন গ্যাস থাকে। কোন গুপ্ত সম্রাটকে ভারতের পরিত্রাতা বলা হয়? কোন গুপ্ত সম্রাটকে ভারতের পরিত্রাতা বলা হয় বলো, কি উত্তর হবে এখানে? ভারতের পরিত্রাতা বা ভারতের রক্ষাকারী, দুটো কথা এখানে চলে। এটি বলা হয় স্কন্দগুপ্তকে। স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেন। হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। স্কন্দগুপ্তকে বলা হয় যে শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট। শেষ সম্রাট কিন্তু না, শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট বলতে গেলে আমরা বলবো কাকে? স্কন্দগুপ্তকে। আচ্ছা, কুমারগুপ্ত সম্পর্কে প্রশ্ন আসে। প্রথম কুমারগুপ্ত ফার্স্ট
তিনি হচ্ছেন নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন গুপ্ত সম্রাটদের মধ্যে। তিনি হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন পাটলিপুত্রে। সমুদ্রগুপ্তকে বলা হয় গুপ্ত যুগের নেপোলিয়ান, ভারতের নেপোলিয়ান বা গুপ্ত যুগের শ্রেষ্ঠ সম্রাট। সরকারি চাকরি কেন্দ্রীয় এবং রাজ্য উভয় লাভের জন্য তফসিলি জাতি ও উপজাতিদের দাবিগুলিকে বিবেচনার কথা সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? সংবিধানের কোন ধারায় বলা হয়েছে সরকারি চাকরি জন্য তফসিলি জাতি এবং উপজাতিদের দাবিগুলিকে বিবেচনা করার কথা সংবিধানের কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? 335, 334, 337, 338। বলো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর মনে রাখবে 335 নম্বর ধারায় কি বলা হয়েছে। প্রশ্নটা একটু নোট করে নিও, ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এই তফসিলি জাতি উপজাতির যে রিজার্ভেশন ব্যাপার আছে সেগুলো নিয়ে কিন্তু এখন মার্কেট গরম আছে, তাই তো। পরবর্তী প্রশ্ন, জাতীয় গণিত দিবস কোন তারিখে পালিত হয়? ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে এটি কবে পালন করা হয়? 31শে জুলাই, 5ই আগস্ট, 30শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর। বলো সঠিক উত্তর এখানে কি হবে? জাতীয় গণিত দিবস ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে এটি পালন করা হয় 22শে ডিসেম্বর, ডিসেম্বর মাসের 22 তারিখে এই গণিত দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনায় ক্ষতিকর গ্যাসটি কি ছিল? ভোপাল গ্যাস দুর্ঘটনায় ক্ষতিকর গ্যাসটি কি ছিল? ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটেছিল? প্রত্যেকে এটা তোমরা পারবে, মিথাইল আইসোসায়ানেট, আর বাদ বাকি অপশনগুলো হবে না। এই দুর্ঘটনা ঘটেছিল 1900 কত সালে? 1984 সালে ডিসেম্বরে। এই ভোপালটা কোথায়? তোমার মধ্যপ্রদেশের ভোপাল। এখানে মিথাইল আইসোসায়ানেট একটা রসায়ন গাদ থেকে এই গ্যাস লিক করে এবং যার ফলে বহু মানুষ তথা প্রাণীর মৃত্যু হয়েছিল, ঠিক আছে। এবং এই ঘটনা ঘটেছিল 1984 সালে। লাহোরে অবস্থিত বাদশাহী মসজিদ কোন মুঘল সম্রাট কর্তৃক নির্মিত হয়েছিল? বলো উত্তর কি হবে এখানে? কতদিনের হোমওয়ার্ক তোমাদের এটি ছিল। লাহোরে অবস্থিত বাদশাহী মসজিদ যেটি নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তো মুঘল যুগে বেশ কিছু স্থাপত্য ভাস্কর্য ছিল, যার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে তাজমহল, লালকেল্লা, বেশিরভাগ শাহজাহানের সময় নির্মিত হয়। তারপর দিল্লির জামা মসজিদ, আরো অনেক কিছু রয়েছে, দেওয়ানিয়াম, দেওয়ানি ঘাস, ময়ূর সিংহাসন, মতি মসজিদ, বেশিরভাগ এগুলো শাহজাহানের সময়। আগ্রা ফোর্ট কি নির্মাণ করেন? আগ্রা দুর্গ, সেটা কিন্তু মুঘল সম্রাট আকবর, ঠিক আছে। গৌতম বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেন? বাণী কোথায় প্রথম প্রচার করেছিলেন সেটা তোমরা কমেন্ট করে জানাও। এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকছে এবং আজকে কিন্তু মোট 27টি কোশ্চেন করানো হলো এবং তোমাদের সঠিক উত্তর কটা হয়েছে একটু জানিয়ে দেবে। আমরা আজকের ক্লাস এখানে এন্ড করব। আমাদের প্রস্তুতি দেওয়া হচ্ছে ইউটিউবে ফ্রি, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি। এগুলো আমরা বেশিরভাগ প্র্যাকটিস ক্লাস নেই এবং আমাদের ডিটেলস ডেপথে ক্লাস হয় আমাদের TWS একাডেমি অ্যাপে, পুরো ফাউন্ডেশন। তো তোমার চাকরি পেতে গেলে তোমাকে কি করতে হবে? তুমি চাকরি কখন পাবে? তো তোমাকে দেখতে হবে যে সিলেবাসটা কি রয়েছে, ঠিক আছে, যোগ্যতা কি আছে, অর্থাৎ তোমার বয়স কত হবে, মাধ্যমিক পাস কি HS পাস, গ্রাজুয়েশন পাস, সেই যোগ্যতার কথা বলছি, ঠিক আছে, নর্মাল যেগুলো।
তুমি কি পরীক্ষা দিতে ইচ্ছুক বা কোনটা তোমার মধ্যে যায় বা কোন সাবজেক্ট তোমার ভালো হয়, সেগুলো আগে নিজেকে বিচার করতে হবে। দেখো, সবারই কিছু স্ট্রং পয়েন্ট, কিছু উইক পয়েন্ট আছে, সবারই আছে। কেউ অঙ্কে ভালো তো ইংরাজিতে খারাপ, বা কেউ ইংরাজিতে খুব ভালো অঙ্ক ভালো পারে না, বা কেউ জিকে খুব ভালো পাচ্ছে অঙ্ক ইংরাজি দুটোই পাচ্ছে না। তো এরকম প্রচুর ক্যান্ডিডেট আছে। অনেকে পড়াশুনো করছে, অনেকে ঘাটতিটা ওভারকাম করছে, তখন কিন্তু সফলতাটা পাচ্ছে। তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়ছো, ইতিহাস ভূগোল পড়বে না বললে কিন্তু হবে না। কারণ কম্পিটিটিভ ফিল্ডে তোমাকে যে সিলেবাস আছে, প্রত্যেক পরীক্ষায় একটা পার্ট থাকে জিকে, একটা পার্ট থাকে তোমার ম্যাথ থাকে, একটা পার্ট থাকে রিজনিং, একটা রিজনিং বা জিআই বা জেনারেল ইন্টেলিজেন্স, একটা থাকে ইংরাজি। একমাত্র রেলের গ্রুপ ডিতে এনটিপিসিতে ইংরেজিটা থাকে না। বাদ বাকি তুমি এসএসসির পরীক্ষা দাও, এসএসসি, এমটিএস, জিডি, সিএইচএসএল, সিজিএল বা যে পরীক্ষায় দাও, তোমাকে ইংরাজি, জিকে, ম্যাথ, রিজনিং এই 4টে বিষয় তোমাকে পড়তে হবে। এবার তুমি যদি জিকে যাও, জিকে তোমার আছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, প্রচুর বিষয় রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, অনেক অনেক পার্ট রয়েছে, কম্পিউটার রিলেটেড জিকে। তো এই এতগুলো বিষয় সব যে তুমি পারবে প্রাথমিকভাবে কিন্তু হয় না, তাই তো। তো সেই জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে করতে হবে এটাই যে একটা প্র্যাকটিস সেট নিয়ে বসতে হবে। তুমি ধরো ডব্লিউবিপি পরীক্ষা দেবে, তুমি প্রিভিয়াস ইয়ার একটা প্রশ্ন নিয়ে বসো, আগে দেখো তোমার কত স্কোর আসছে, বা কোন বিষয়টা থেকে তুমি মোটেই পাচ্ছ না বা কম পাচ্ছ, অর্থাৎ তোমার উইক পয়েন্টগুলো আগে খুঁজে বার করো। বা ইতিহাস পড়ছো, ইতিহাসের কোন জায়গাটা থেকে তুমি প্রশ্ন ধরলে পাচ্ছ না, সেই জায়গাটাকে তোমাকে দেখতে হবে। বা যারা বিগিনার আছো, শুরু করছো সবে, তাদের তো একদম ফাউন্ডেশন ব্যাচ অর্থাৎ প্রথম থেকে পড়তে হবে, প্রত্যেকটা বিষয় পড়তে হবে। একটা ওভারঅল এই যে সাবজেক্টগুলো আছে সবগুলো থেকে একটা বেসিক কনসেপ্ট বা সাধারণ একটা ধারণা লাগবে, তারপর তুমি ঠিক জায়গায় যেতে পারবে, তার আগে কিন্তু নয়। অর্থাৎ সেই জন্য আমাদের বেশ কিছু ভ্যারাইটি ব্যাচ রয়েছে। যারা মোটামুটি বেসিক ক্লিয়ার, প্র্যাকটিস ব্যাচ নাও, যাদের বেসিক ক্লিয়ার নেই তারা ফাউন্ডেশন ব্যাচ নাও, এটা আমরা সাজেস্ট করি। কারণ ফাউন্ডেশন ব্যাচ আমরা যেটা করাই, প্রত্যেকটা বিষয় থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ক্লাস কিন্তু নেওয়া হয়। ঠিক আছে, তাহলে তোমাদের মাথায় রাখতে হবে এটাই যে পড়াশুনোটা কন্টিনিউ করতে হবে। তোমাকে আমি বলবো যে 1 ইয়ার, 1 বছর কষ্ট করো, তুমি এর ভালো রেজাল্ট পেয়ে যাবে, দেখবে। 1 বছর কন্টিনিউ পড়ো। 6 মাস বলতাম আগে, 6-8 মাস, এখন 1 বছর বলছি। কারণ পরীক্ষার বিজ্ঞপ্তি থেকে শুরু করে পরীক্ষা হওয়া পর্যন্ত 1-1.5 বছরের কেস। এই টোটাল সময়টা তোমার ধৈর্য ধরে থাকতে হবে, নয়তো কিন্তু হচ্ছে না। এই বিষয়টা মাথায় রাখো, তাহলে তোমার টার্গেট একটা নিতে হবে এবং সেটাকে ফুলফিল করতে হবে। টার্গেট নিয়ে ফুলফিল করতে গেলে তোমাকে একটা সেই পথেই হাঁটতে হবে যেগুলো প্রয়োজন। ঠিক আছে, রোড ম্যাপ হচ্ছে এটাই যে প্রত্যেকটা সাবজেক্ট একটা 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 করে নেগেটিভ তোমার পয়েন্টগুলো পজিটিভ পয়েন্টে নিয়ে যেতে হবে, অর্থাৎ উইক পয়েন্টটা স্ট্রং পয়েন্টে কনভার্ট করতে হবে। যেটা কম পারো সেখানে তুমি সময় দাও বেশি, দেখবে তুমি ঠিক ওটা স্ট্রং পয়েন্টে নিয়ে যেতে পারছো। ঠিক আছে, তাহলে পড়াশুনোটা তোমার কিন্তু কন্টিনিউ করতে হবে। আজকে পড়লাম, 2 দিন পরে আবার পড়লাম, এই করলে কিন্তু চলবে না। অর্থাৎ ধারাবাহিকতা তুমি বজায় রাখো, তুমি ঠিক জায়গায় পৌঁছে যাবে। ঠিক আছে, ওকে, চলো, টাটা।